প্রতিটি ইচ্ছা এক নিষ্ঠুর ষড়যন্ত্র, আর সোনার চুলওয়ালা শিশুদের রহস্য নিয়ে শুরু হচ্ছে আজকের রোমাঞ্চকর কাহিনী। কেন নিজের কলিজার টুকরো সন্তানদের বদলে রানীর কোলে এলো বন্য পশুর ছানা? ভয়েসে আজ আমরা হারাবো এমন এক রাজ্যে যেখানে ঈর্ষার আগুনে পুড়ছে আপন দুই বোনের রক্ত। নাচতে থাকা জল আর গান গাওয়া গাছের খোঁজে বেরিয়ে কি জীবন হারাবে দুই নির্ভীক রাজকুমার? শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই গল্পের পরতে পরতে লুকিয়ে আছে আপনার কল্পনাকেও হার মানানো এক সত্য। এক সময়ের কথা, কোনো এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন, যিনি স্বভাবের দিক থেকে খুব সন্দেহবাতিক ছিলেন। তিনি প্রায়ই ছদ্মবেশ ধারণ করে তার প্রজাদের বাড়ির চারপাশে ঘুরে বেড়াতেন, যাতে তিনি শুনতে পারেন প্রজারা তার সম্পর্কে কি ভাবে। সময়টা কঠিন ছিল, তাই রাজার সব সময় এই সন্দেহ হতো যে তার বিরুদ্ধে ক্ষমতা দখলের কোনো ষড়যন্ত্র চলছে কিনা। একদিন তিনি যখন এক সাধারণ পরিবারের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন ৩ যুবতী বোন তাদের বারান্দায় বসে মনের কথা বলাবলি করছে। তিনি লুকিয়ে তাদের কথা শুনতে লাগলেন। সবচেয়ে বড় বোন বলছিল, যদি রাজার বাবুর্চির সাথে আমার বিয়ে হতো তাহলে আমি একদিনে এত রুটি বানাতাম যে পুরো প্রাসাদের লোকজন ১ বছর ধরে তা খেতে পারত। সেই সুন্দর বাবুর্চির ওপর সত্যি আমার মন মজে গেছে। মেজ বোন বলল, যদি রাজার সেই যুবক ও সুদর্শন মদ্য প্রস্তুতকারকের সাথে আমার বিয়ে হতো তবে আমি এমন মদ বানাতাম যে ১ গ্লাস পান করেই পুরো দরবার মেতে উঠত। এবার সবচেয়ে ছোট বোনের পালা। সে এতক্ষণ চুপচাপ বসেছিল। ২ বড় বোন তাকে খেপিয়ে জিজ্ঞেস করল, তুইও বল, তুই কাকে বিয়ে করতে চাস? এবার ছোট বোন, যে ৩ জনের মধ্যে সবচেয়ে সুন্দরী ছিল, সে ধীরে ধীরে বলল, আমি তো সরাসরি রাজাকেই বিয়ে করতে চাই। আর যদি এমনটা হয় তবে আমি সেই পরিবারকে লাল গাল ও সোনালি চুলের ২ জন ছেলে এবং লাল গাল ও সোনালি চুলের এমন একটি মেয়ে উপহার দেব যার কপালে তারার মতো টিপ জলজল করবে। এ কথা শুনে ২ বড় বোন খিলখিল করে হেসে উঠল। আরে বাহ, তুই তো বলতে গেলে কিছুই চাসনি। রাজা এসব কিছুই শুনে ফেলেছিলেন। পরের দিনই তিনি ওই ৩ বোনকে দরবারে ডেকে পাঠালেন। মেয়েরা ভয় পেয়ে গেল, কারণ সেই দিনগুলোতে সবাইকে সন্দেহের চোখে দেখা হতো। যে কোনো কারো সাথে যে কোনো কিছু ঘটতে পারত। ৩ বোন ভয়ে কাঁপতে কাঁপতে দরবারে পৌঁছাল। তাদের দেখে রাজা বললেন, ভয় পেও না, শুধু আমাকে এটা বলো যে কাল সন্ধ্যায় নিজেদের বারান্দায় বসে তোমরা ৩ জন কি কি কথা বলছিলে। এ কথা শুনে বোনেরা অবাক হয়ে গেল। কিছুই না মহারাজ, আমরা তো কিছুই বলছিলাম না। রাজা মনে করিয়ে দিলেন, তোমরা কি নিজেদের বিয়ের ব্যাপারে কথা বলছিলে না? তারা কিছুক্ষণ এদিক ওদিক তাকাতে লাগল। অবশেষে বড় বোন মুখ খুলল এবং বাবুর্চির সাথে বিয়ের ইচ্ছার কথা জানাল। এবার রাজা বললেন, ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করা হবে। এবং বড় বোনের ইচ্ছা পূরণ করা হল। মেজ বোনও মদ্য প্রস্তুতকারকের সাথে বিয়ে করার তার ইচ্ছার কথা স্বীকার করল। তোমার ইচ্ছাও পূরণ করা হবে, রাজা বললেন, এবং তারও বিয়ে হয়ে গেল। এবার তৃতীয় বোনকে রাজা জিজ্ঞাসা করলেন। লজ্জায় মাথা থেকে পা পর্যন্ত লাল হয়ে ছোট বোন কাল সন্ধ্যার বলা কথাগুলো স্বীকার করল। যদি তোমার ইচ্ছা পূরণ হয়ে যায় তবে কি তুমিও তোমার কথা রাখবে? রাজা জিজ্ঞাসা করলেন। ছোট বোন মাটির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। রাজা বললেন, তাহলে তো তুমি আমার স্ত্রী হবে। এরপর দেখতে হবে যে তোমাদের ৩ জনের মধ্যে নিজের কথার ব্যাপারে সবচেয়ে বেশি অটল কে। এবং ৩ বোনের বিয়ে তাদের ইচ্ছা অনুযায়ী হয়ে গেল। কিন্তু এবার ধীরে ধীরে ২ বড় বোনের মনে ছোট বোনের উঁচু মর্যাদার কারণে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তার ওপর খবর এলো যে ছোট বোন গর্ভবতী হয়ে পড়েছে। তাদের জ্বালা আরও বেড়ে গেল। এরই মধ্যে রাজাকে শত্রুদের হাত থেকে রাজ্য রক্ষার জন্য যুদ্ধে যেতে হল। যাবার সময় তিনি তার স্ত্রীকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন এবং যুদ্ধের জন্য বিদায় নিলেন। গর্ভবতী বোনের দেখাশোনার দায়িত্ব তার বড় বোনেদের উপর অর্পণ করা হল। রাজা যখন যুদ্ধে আটকে ছিলেন, সেই দিনগুলোতেই রানী লাল গাল ও সোনালি চুলওয়ালা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আপনারা ভাবতেই পারেন যে এবার বড় আর মেজ বোনের কেমন লেগেছিল। তারা বাচ্চাটিকে তুলে নিয়ে গেল এবং তার জায়গায় একটি বানরের বাচ্চা রেখে দিল। রাজার ছেলেকে এক বৃদ্ধা দাইকে দেওয়া হল, যাতে সে তাকে নদীতে ডুবিয়ে ফেলার জন্য ফেলে আসে। বৃদ্ধা দাই বাচ্চাটিকে কম্বলে জড়িয়ে ঝুড়িতে রেখে নদীর কাছে নিয়ে গেল এবং ব্রিজে উঠে ঝুড়িটি নদীতে ছুঁড়ে মারল।
ঝুড়িটি পানিতে ভাসতে লাগল। শীঘ্রই এক মাঝি তা দেখতে পেল এবং নিজের নৌকা নিয়ে ঝুড়িটি পিছু নিল। তার ভেতরে এক সুন্দর নবজাতক শিশুকে দেখে সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং লালন পালন করার জন্য নিজের স্ত্রীকে দিল। ওদিকে রাজার কাছে যুদ্ধের ময়দানেই খবর পাঠানো হলো যে রানী লাল গাল আর সোনালি চুলের বাচ্চার বদলে একটি বানরের জন্ম দিয়েছে। এবার তার কি করা হবে? রাজা সাথে সাথে দূত পাঠিয়ে বলে পাঠালেন, বানরই সই রানী জন্ম দিয়েছে, তাদের দেখাশোনায় যেন কোনো খামতি না থাকে। যুদ্ধ শেষ হল, রাজা তার রাজধানীতে ফিরে এলেন। স্ত্রীর প্রতি তার ভালোবাসা শেষ হয়ে যায়নি ঠিকই, তবে আগের মতো আর সেই ব্যাপারটি রইল না, কারণ রানী তার প্রতিশ্রুতি পূরণ করেনি। ভাগ্যের কি খেলা, রানী আবার গর্ভবতী হল। রাজার আশা জাগল যে এবার সবকিছু শুভ হবে। ওদিকে মাঝির ঘরে রাজকুমার বড় হচ্ছিল। একদিন মাঝিটি মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখল যে বাচ্চাটির চুলের মাঝে সোনার গুচ্ছ রয়েছে। সে তার স্ত্রীকে বলল, এর চুলগুলো দেখো তো, এই একটা গুচ্ছ তো একেবারে সোনার মতো লাগছে। স্ত্রীও মনোযোগ দিয়ে দেখল এবং হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলল, সোনার মতো নয়, এ তো একদম সোনারই। তারা চুলের সেই গুচ্ছটা কাটল এবং এক শ্যাকড়ার কাছে নিয়ে গেল। শ্যাকড়া গুচ্ছটাকে পাল্লায় মাপল এবং তাদের একটি সোনার মুদ্রা দিয়ে চুলগুলো রেখে দিল। এরপর প্রতি ২-৪ দিন পরপর মাঝি এবং তার স্ত্রী বাচ্চার চুলের ওই সোনালি গুচ্ছ কাটত আর শ্যাকড়াকে বিক্রি করে দিত। ধীরে ধীরে তারা ধনী হয়ে উঠল। এদিকে রাজাকে তার গর্ভবতী স্ত্রীকে রেখে আবার লড়াইয়ে যেতে হল। তার পারিবারিক ভাইয়েরাই এই লড়াই শুরু করেছিল। রানীকে আরও একবার রাজা তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন এবং সীমানা সামলাতে রওনা হলেন। এবারও রানী লাল গাল ও সোনালি চুলের একটি ছেলে জন্ম দিল। ঈর্ষান্বিত বোনেরা এবার রানীকে একটি কুকুরের ছানা দেখিয়ে দিল এবং বাচ্চাটিকে আবার সেই বৃদ্ধাকে দিয়ে দিল। সে বাচ্চাটিকে আগেরবারের মতোই নদীতে ছুঁড়ে ফেলে দিল। কাকতলীয়ভাবে এবারও সেই মাঝিটি ঝুড়িটি দেখতে পেল। সোনালি চুলের শিশুটিকে দেখে সে খুব খুশি হল। তার মনে হল এবার তার আয় দ্বিগুণ হয়ে যাবে। যুদ্ধের ময়দানে রাজার কাছে তার বড় শ্যালিকারা খবর পাঠিয়ে দিল, মহারাজ, রানী এবার একটি কুকুরের ছানার জন্ম দিয়েছে, আপনি কি আদেশ দিচ্ছেন? রাজার উত্তর এলো, মদ্দা কুকুর হোক বা মাদি কুকুর, রানী যাই জন্ম দিক না কেন, তার এবং আমার স্ত্রীর দেখাশোনায় যেন কোনো ত্রুটি না থাকে। খুব বিষণ্ণ মন নিয়ে রাজা যুদ্ধের ময়দান থেকে ফিরে এলেন। তার স্ত্রীর প্রতি ভালোবাসা ছিল অকৃত্রিম। তার পুরো আশা ছিল যে তৃতীয়বার সবকিছু ভালো ও শুভ হবে। এবার একে ভাগ্যের খেলাই বলতে হবে যে রানী যখন তৃতীয়বার গর্ভবতী হল, তখন রাজাকে আবার যুদ্ধক্ষেত্রে যেতে হল। যুদ্ধ না করে উপায় ছিল না। যাওয়ার আগে তিনি তার স্ত্রীর কাছে গেলেন এবং গম্ভীরভাবে বললেন, আমাকে বিদায় দাও প্রিয়া, তুমি আমাকে লাল গাল আর সোনালি চুলের দুজন ছেলে দিতে পারোনি। এবার নিজের কথা মনে রাখার চেষ্টা করো, যাতে কপালে তারার মতো টিপ জলজল করা একটি মেয়ে দিতে পারো। সন্তান প্রসবের সময় এলো। লাল গাল, সোনালি চুল এবং কপালে তারার মতো উজ্জ্বল টিপওয়ালা এক কন্যা সন্তানের জন্ম হল। ওদিকে বৃদ্ধা কম্বল আর ঝুড়ি নিয়ে প্রস্তুত হয়ে বসেছিল। সে সাথে সাথেই তাকে নদীতে ফেলে দিয়ে এলো। বড় বোনেরা একটি ছোট বাঘের বাচ্চা রানীর পাশে শুইয়ে দিল। রাজাকে খবর পাঠানো হল এবং জিজ্ঞেস করা হল এবার কি করতে হবে। এবার রাজার জবাব এলো, যা ইচ্ছা তাই করো, তবে শুধু এটুকু অবশ্যই করবে যেন আমি প্রাসাদে আমার স্ত্রীকে আর কক্ষনো দেখতে না পাই। তারপর আর কি, বড় এবং মেজ বোন ছোট বোনকে টেনে হিঁচড়ে মাটির তলার এক কুঠুরিতে নিয়ে গেল। তাকে সেই কুঠুরিতে ধাক্কা দিয়ে ফেলে দরজায় দেওয়াল তুলে দিয়ে বন্দি করে দেওয়া হল। শুধু মাথার সমান একটা ছিদ্র তাতে রাখা হল, যেখান দিয়ে কেবল বাতাস আসত। প্রতিদিন বোনেদের কিলঘুষি, একটি শুকনো রুটি এবং 1 গ্লাস পানি তাকে দেওয়া হতে লাগল। অন্দরমহলে তার ঘরটিও বন্ধ করে দেওয়া হল। প্রাসাদে বেচারি রানীর কোনো নাম নিশানাও রইল না। লড়াই থামল। রাজা বাড়ি ফিরলেন। না তো তিনি রানীর ব্যাপারে কিছু জিজ্ঞেস করলেন, আর না কেউ তাকে কিছু বলল। প্রাসাদটাকে যেন এক বিষণ্ণতা ঘিরে ধরল। ওদিকে 3 বাচ্চাই মাঝির বাড়িতে বড় হচ্ছিল। বাচ্চাদের সাথে সাথে মাঝির ধনসম্পদও দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এবার মাঝির এই সুন্দর আদরের বাচ্চাদের ভবিষ্যতের চিন্তায় মন ব্যাকুল হল। সে এদের জন্য একটি সুন্দর প্রাসাদ বানানোর কথা ভাবল।
রাজার প্রাসাদের কাছেই একটি বিশাল জমিতে এক সুন্দর বাগান বানাল এবং তার মাঝখানে প্রাসাদের মতোই একটি সুন্দর ভবনও তৈরি করল। প্রাসাদের সমস্ত সুখ সুবিধা ছিল এবং বাগানে পৃথিবীর সব আশ্চর্য জিনিস একত্রিত করা হয়েছিল। সময়ের সাথে সাথে দুই ছেলে সুন্দর যুবক এবং মেয়েটি মোহনীয় রূপবতী এক যুবতীতে পরিণত হল। বাচ্চারা বড় হয়ে গেল। মাঝি এবং তার স্ত্রী পরলোক গমন করলেন। 3 ভাইবোন এই ঐশ্বর্যময় প্রাসাদে সুখে বাস করতে লাগল। তারা 3 জন সবসময় নিজেদের মাথা ঢেকে রাখত, ছেলেরা পাগড়ি দিয়ে এবং মেয়েটি ওড়নার আঁচল দিয়ে। কেউ তাদের সোনার চুল দেখতে পেত না। বড় এবং মেজ বোন প্রায়ই রাজার প্রাসাদের জানালা দিয়ে ওই প্রাসাদ এবং তাতে থাকা এই 3 জনকে দেখত। তারা এই বিষয়ে একেবারেই অজ্ঞ ছিল যে এরা তাদেরই মাসি। একদিন তারা দুজনেই দেখল যে 3 প্রতিবেশী ছাদে খোলা মাথায় বসে আছে এবং একে অপরের চুলও কাটছিল। সকালের খোলা রোদে তাদের 3 জনের চুল এমনভাবে চমকাচ্ছিল যে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। হঠাৎ 2 মাসির মনে হল যে হয়তো এরা তাদের ছোট বোনেরই বাচ্চা, যাদের তারা নদীতে ফেলে দিয়েছিল। এবার এরা দুজনেই সেই প্রাসাদের উপর কড়া নজর রাখতে লাগল। তারা দেখল যে এই 3 জন প্রায়ই নিজেদের চুল কাটে এবং চুল কয়েকদিনের মধ্যেই আবার লম্বা হয়ে যায়। এবার তো 2 মাসি নিজেদের পাপের অনুশোচনায় যেন সব সময় জ্বলন্ত কয়লায় ছটফট করতে লাগল। সেই দিনগুলোতে রাজাও প্রতিবেশী হিসেবে তৈরি হওয়া ওই নতুন প্রাসাদের দিকে খেয়াল করতে শুরু করলেন। ওই 3 জনকে দেখে রাজার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসত, কারণ ঠিক ওই রকমই সন্তানের ইচ্ছা তার মনেও ছিল, যা পূরণ হতে পারেনি। শুধু তাদের চুলগুলোই রাজা দেখতে পেতেন না, কারণ তারা 3 জন সব সময় মাথা ঢেকে রাখত। একদিন তিনি তাদের সাথে কথা বলতে শুরু করলেন। আপনাদের বাগানটি কত সুন্দর। মেয়েটি বলল, মহারাজ, আমাদের বাগানে পৃথিবীর অনেক সুন্দর জিনিস আছে। আপনি যদি আমাদের এই সম্মানটুকু দেন, তবে আপনি এই বাগানে যখন খুশি এসে ঘুরে যেতে পারেন। অবশ্যই, কেন নয়? আমরা তো প্রতিবেশী। আপনারা 3 জন কখনো আমাদের সাথে এসে খাবার খান, রাজা বললেন। আমাদের আশাতে তো সব দরবারীদের অসুবিধা হবে মহারাজ, মেয়েটি আবার বলল। রাজা বললেন, এমনটা একেবারেই নয়। আপনারা এলে আমাদের অনেক আনন্দ হবে। যদি তাই হয় তবে আমরা সবাই অবশ্যই আসব। 3 জন একসাথেই বলে উঠল। যখন এই দাওয়াতের কথা 2 বোনের কানে পৌঁছল, তখন তারা সেই বৃদ্ধা দাইয়ের কাছে আবার ছুটল, যাকে তারা রানীর নবজাত সন্তানদের নদীতে ডুবিয়ে দেওয়ার জন্য দিয়েছিল। তাকে তারা জিজ্ঞেস করল, বুড়িমা, সত্যি করে বলো, তুমি রানীর বাচ্চাদের আসলে কি করেছিলে? বৃদ্ধা বলল, আমি তাদের ঝুড়ি সমেত নদীতে ছুঁড়ে ফেলেছিলাম, কিন্তু ঝুড়িটি হালকা ছিল এবং পানির ওপর ভাসতে লাগল। তারপর আমি ফিরে এসেছিলাম। আমার জানা নেই যে সেটা কতক্ষণ পর ডুবেছিল নাকি আদতেও ডুবেছিল কিনা। অভাগী মেয়ে ছেলে, ওই 3 বাচ্চাই বেঁচে আছে এবং রাজাও তাদের দেখে ফেলেছেন। যদি তিনি জেনে যান যে ওরা কারা, তবে আমাদের আর রক্ষে নেই। তাদের প্রাসাদে আসা থেকে যেভাবেই হোক আটকাও এবং তারপর তাদের চিরতরে শেষ করো। এমনটাই করব, বৃদ্ধা জবাব দিল। ভিখারিনীর ছদ্মবেশ ধরে বৃদ্ধা সেই বাচ্চাদের বাগানের দরজায় গিয়ে দাঁড়াল। ঠিক সেই সময়ে মেয়েটি বাইরে বাগানে এলো এবং চারদিকে নজর বুলিয়ে বলল, আমাদের বাগানে আবার কিসের অভাব? পৃথিবীর সব সুন্দর জিনিসই তো এখানে আছে। এ কথা শুনে বৃদ্ধা বাইরে থেকেই বলে উঠল, কি কথা বলছো মা? তুমি তো জানোই না যে এখানে কিসের অভাব রয়েছে। সেটা আবার কোন জিনিস মা? মেয়েটি জিজ্ঞেস করল। নাচতে থাকা জলের ফোঁয়ারা, বৃদ্ধা বলল। সেগুলো কোথায় পাওয়া যাবে? মেয়েটি জিজ্ঞেস করল। কিন্তু ততক্ষণে বৃদ্ধা উধাও হয়ে গিয়েছিল। মেয়েটির চোখে জল চলে এলো। কতটা অবুঝ আমি! ভাবতাম এখানে সব কিছু আছে। কোথায় সেই নাচতে থাকা জলের ফোঁয়ারা? কে জানে সেগুলো কতটা সুন্দর হবে? আর সে ডুকরে ডুকরে কাঁদতে লাগল। যখন 2 ভাই বাড়ি ফিরল, তখন বোনকে কাঁদতে দেখে দুজনেই জিজ্ঞেস করল, কি হয়েছে? কাঁদছিস কেন? আমাকে কেবল কাঁদতে দাও। তোমরা কি জানো, আমি বাগানে ঘুরে ঘুরে খুশি হচ্ছিলাম যে আমাদের কাছে সব কিছুই আছে। তখনই এক বুড়ি এলো আর সে জানালো যে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো নাচতে থাকা জলের ফোয়ারা, যা আমাদের বাগানে নেই। মেয়েটি বলল। বড় ভাই বলল, মাত্র এইটুকু কথা? আমি নিজেই যাব আর সেই নাচতে থাকা জলের ফোয়ারা খুঁজে আনব। এবার কান্না থামা।
ভাই নিজের একটি আংটি খুলল এবং বোনকে দিয়ে বলল, যদি এর পাথরের রং বদলে যায় তবে বুঝে নিস যে আমি আর এই পৃথিবীতে নেই। এই কথা বলে সে ঘোড়াকে এড় তুলল এবং রওনা হয়ে গেল। অনেকক্ষণ চলার পর ছেলেটি একজন সন্ন্যাসীর দেখা পেল। তিনি জিজ্ঞেস করলেন, বাছা, এদিকে কোথায় যাচ্ছ? আমি নাচতে থাকা জলের ফোয়ারার সন্ধানে যাচ্ছি, ছেলেটি বলল। সন্ন্যাসী বললেন, বাছা, তুমি মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছ, হয়তো সেখানকার বিপদ সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। বিপদ যতই বড় হোক না কেন, ফোয়ারা তো আমাকে পেতেই হবে, ছেলেটি বলল। তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো, সন্ন্যাসী বলতে লাগলেন। সামনে ওই পাহাড়টা দেখছ, ওটার ওপরে উঠে যাও। ওপরে পৌঁছলে একটি বিশাল ময়দানে তুমি একটি প্রাসাদ দেখতে পাবে। প্রধান ফটকে তুমি 4 জন দৈত্যকে হাতে তলোয়ার নিয়ে পাহারায় দাঁড়িয়ে থাকতে দেখবে। খেয়াল রাখবে, যদি তাদের চোখ বন্ধ থাকে তবে কোনো মতেই সামনে এগোবে না। যখন চোখ খোলা থাকবে কেবল তখনই ভেতরে ঢোকার চেষ্টা করবে। ভেতরে যাওয়ার পর যদি দরজার কপাট খোলা থাকে তবে অপেক্ষা করবে, আর হ্যাঁ, যদি দরজা বন্ধ থাকে তবে তা খুলে ভেতরে চলে যাবে। সেখানে তুমি 4টে সিংহ দেখতে পাবে। এখানেও একই কথা মনে রাখতে হবে, চোখ বন্ধ থাকলে থেমে থাকতে হবে, আর খোলা চোখের সময়ই ভেতরে যেতে হবে। সেখানেই তুমি নাচতে থাকা জলের ফোয়ারা পাবে। ছেলেটি সন্ন্যাসীর সামনে মাথা নোয়াল, ঘোড়ার পিঠে সওয়ার হল এবং পাহাড়ে চড়তে লাগল। ওপরে পৌঁছনোর পর প্রাসাদের প্রধান ফটকে 4 দৈত্যকে ঘুমন্ত অবস্থায় দেখা গেল। একেবারে ঠিক, আমি থেমেই থাকব, ছেলেটি নিজের মনেই বলল। যেই দৈত্যরা চোখ খুলল, দরজার পাল্লা বন্ধ হয়ে গেল। সে সেগুলো ঠেলে ভেতরে চলে গেল। সে সিংহগুলোর চোখ খোলারও অপেক্ষা করল এবং তারপর সামনে এগোল। সামনে নাচতে থাকা জলের ফোয়ারা দেখা গেল। সে নিজের সাথে নিয়ে আসা মটকা বা চামড়ার থলিতে ফোয়ারার পানি ভরল এবং সেখান থেকে বেরিয়ে এলো। নিজের ভাইকে সুস্থ ও নিরাপদে ফিরে আসতে দেখে মেয়েটির আনন্দের সীমা রইল না। সেই বেচারির প্রান্ত আংটির পাথরের দিকে তাকিয়ে থাকতেই আটকে ছিল। যখন ভাইবোন মিলিত হল, তখন তারা 2টো সোনালি পাত্রে নাচতে থাকা জলের ফোয়ারার পানি ভরে বাগানে রেখে দিল। এক পাত্র থেকে অন্য পাত্রে পানি নেচে নেচে পড়তে থাকল। এবার মেয়েটি খুব খুশি হল যে পৃথিবীর সব সুন্দর জিনিস তার বাগানে রয়েছে। একদিন রাজা যখন আবার ওদিকে এলেন, তখন তিনি ওই 3 জনের কাছে প্রাসাদে না আসার কারণ জানতে চাইলেন। তিনি তো কেবল তাদের অপেক্ষাই করে যাচ্ছিলেন। ছোট মেয়েটি রাজাকে বলে দিল যে তাদের বাগানে নাচতে থাকা জলের ফোয়ারা ছিল না, তাই সবচেয়ে বড় ভাই সেটাই আনতে গিয়েছিল। এই নতুন আশ্চর্য দেখে রাজা তার খুব প্রশংসা করলেন এবং পরের দিনের জন্য খাবারের নিমন্ত্রণও আবারও দিলেন। এবার বাচ্চাদের মাসিরা সেই দাই বুড়িকে আবারও ওই নতুন প্রাসাদে পাঠাল। সেখানে নাচতে থাকা জলের ফোয়ারা দেখে তো যেন তার রক্তই টকবক করে ফুটতে লাগল। সে মেয়েটিকে বলল, শুধু নাচতে থাকা জলের ফোয়ারা দিয়ে কি হয়, এখনও তো সঙ্গীতের গাছটা নেই। আর সে উধাও হয়ে গেল। যখন 2 ভাই বাড়ি ফিরল, তখন ছোট বোন আবার গোঁ ধরল, দাদা, তোমরা যদি আমাকে ভালোবাসো তবে বাগানের জন্য সঙ্গীতের গাছটি নিয়ে এসো। এবার ছোট ভাইয়ের পালা ছিল। কেন নয় বোন, আমি ওই গাছ তোমার জন্য অবশ্যই নিয়ে আসব। ছোট ভাইও নিজের একটি আংটি বোনকে দিয়ে দিল, ঘোড়ার পিঠে সওয়ার হল এবং সেই সন্ন্যাসীর খোঁজে রওনা হয়ে গেল। সন্ন্যাসী বললেন, গান গাওয়া গাছটিকে পাওয়া সত্যি অনেক কঠিন কাজ। শোনো, তোমাকে কি করতে হবে। পাহাড়ে চড়ো, দৈত্যদের থেকে সাবধান থেকো, দরজার পাল্লাগুলোর দিকে নজর রেখো, সিংহগুলোর চোখে তাকাবে না, ঠিক যেমনটা তোমার ভাই করেছিল। এত সব কিছুর পর তুমি এমন এক দরজায় পৌঁছবে যার উপরের চৌকাঠে একটি কাঁচি লাগানো থাকবে। যদি কাঁচিটি বন্ধ থাকে তবে ভেতরে এগোবে না। যখন সেটি খোলা থাকবে তখন সামনে এগোতে থাকবে। কিছুটা সামনে যাওয়ার পর তুমি একটি বিশাল গাছ দেখতে পাবে যার পাতাগুলো থেকে সঙ্গীত ভেসে আসে। গাছে উঠে পড়ো, উপরের একটি ডাল ভেঙে নিও এবং নিজের বাগানে নিয়ে গিয়ে পুঁতে দিও। সেখানে তার শিকড় গজিয়ে উঠবে। ছোট ভাইও প্রতিটি সংকেত অনুকূল হওয়ার জন্য ধৈর্য ও সতর্কতার সাথে অপেক্ষা করল এবং তারপর গান গাওয়া গাছের ডাল নিয়ে ফিরল। পুরো রাস্তা সে ওই ডালটির সঙ্গীত উপভোগ করতে করতে এলো। যখন ওই ডালটি বাগানে রোপণ করা হলো, তখন তা দ্রুত বেড়ে উঠল এবং পুরো বাগানকে মধুর সঙ্গীতে ভরিয়ে তুলল।
প্রতিবেশী ৩ যুবক যুবতী যখন দুবারের নিমন্ত্রণের পরও রাজার প্রাসাদে খাবার খেতে এলো না, তখন রাজা ওই দিক থেকে উদাসীন হয়ে গেলেন। কিন্তু যখন তাদের বাগানে লাগানো গাছের সঙ্গীত তার কানে পৌঁছাল, তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি ওই প্রতিবেশী যুবক যুবতীদের আরও একবার খাবার খাওয়ার জন্য প্রাসাদে আসার ডাক পাঠালেন। যখন এই খবর রাজার 2 শ্যালিকার কানে গেল, তখন তারা ওই দাই বুড়িকে আরও একবার ডাকল। সে আবার ওই প্রতিবেশীর প্রাসাদে গিয়ে হাজির হল এবং মেয়েটিকে বলল, আমার পরামর্শ কতটা ঠিক হয় তা তো তুমি দেখেই নিয়েছ, তাই না মা? এবার যদি সেই অদ্ভুত সবুজ পাখিটাও তোমার বাগানে চলে আসে, তবে তোমার বাগান পৃথিবীর সবচেয়ে চমৎকার বাগানে পরিণত হতে পারে। মেয়েটি ভাইদের খুব আদরের ছিল। তারা যেই ঘরে ফিরল, সে আবারও জেদ ধরে বসল। এবার আমার জন্য সেই অদ্ভুত সবুজ পাখিটা কে নিয়ে আসবে? আমি এনে দেব, এই বলে বড় ভাই সাথে সাথেই সবুজ পাখির খোঁজে বেরিয়ে পড়ল। সে সোজাসুজি সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছাল। বড় ছেলের কথা শুনে সন্ন্যাসী চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এ তো খুব চিন্তার বিষয়। আজ পর্যন্ত যেই তাকে আনতে গেছে সে আর ফিরে আসেনি। তবে ভাগ্যকে কেই বা খণ্ডাতে পারে। তুমি এই পর্বতে যাও, সেখানে প্রাসাদের সাথেই একটি বাগান আছে, যাতে মার্বেল পাথরের অনেক মূর্তি রাখা আছে। এগুলো সবই সেই বীরদের যারা ওই সবুজ পাখিকে আনতে এসেছিল। ওই বাগানে ওড়াউড়ি করা শত শত পাখি আছে, কিন্তু মানুষের মতো কথা বলা সেই অদ্ভুত সবুজ পাখি কেবল একটিই। সে সত্যিই অদ্ভুত। সে তোমার সাথে কথা বলবে, তবে তুমি সাবধান থেকো, একদম কোনো জবাব দিও না, সে যাই বলুক না কেন। যুবক ছেলেটি নিরাপদে বাগান পর্যন্ত পৌঁছে গেল। সেখানে অনেক মূর্তি সাজানো ছিল। হঠাৎ একটি সবুজ পাখি এসে যুবকের কাঁধে বসে পড়ল এবং বলল, তাহলে তুমিও চলে এলে? তুমি ভাবছো আমাকে ধরে ফেলবে? এটা তোমার ভুল, প্রিয় যুবক। তোমার মাসিরা তোমাকে এখানে মরার জন্য পাঠিয়েছে। তারা তোমার মাকে জীবন্ত অবস্থায় দেয়ালের পেছনে গেঁথে দিয়েছে। আমার মা জীবন্ত অবস্থায় দেয়ালে গাঁথা হয়েছে? যুবকটি চিৎকার করে উঠল এবং সাথে সাথেই পাথরের মূর্তি হয়ে গেল। ওদিকে বোন অনবরত আংটির দিকে নজর রেখে বসেছিল। পাথরের রং বদলাতেই সে ঘাবড়ে গিয়ে বলল, কেউ তাকে বাঁচাও, আমাদের ভাই মারা যাচ্ছে। যখন ছোট ভাই এই কথা শুনল, তখন সে সাথে সাথে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে ভাইয়ের সাহায্যে বেরিয়ে পড়ল। সেও পাহাড়ের ওপরে প্রাসাদের বাগান পর্যন্ত পৌঁছে গেল। তাকে দেখেই অদ্ভুত সবুজ পাখিটি বলল, তোমার জীবিত মাকে দেয়ালে গেঁথে দেওয়া হয়েছে। কি? আমার জীবিত মা দেয়ালে? এবং চোখের পলক ফেলতেই সেও সাদা মার্বেলের মূর্তি হয়ে গেল। বোন সবসময় ছোট ভাইয়ের আংটিটাই দেখতে থাকত। সে দেখল আংটির পাথর কালো হয়ে যাচ্ছে। সে না তো বিচলিত হল আর না ঘাবড়ে গেল। তাড়াতাড়ি করে ঘোড়সাওয়ারির পুরুষালী পোশাক পরল, সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটি নিল এবং রওনা হয়ে গেল। সেও পাহাড়ের পাদদেশে তাঁবু গেড়ে থাকা সেই সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছাল, যিনি তার ভাইদের সাহায্য করেছিলেন। সন্ন্যাসী বোনকেও সাবধান করলেন, খুব সতর্ক থাকা প্রয়োজন। যেই তুমি পাখির সাথে কথা বলার জন্য মুখ খুলবে, মূর্তি হয়ে যাবে। তাই মুখ খুলো না। চেষ্টা করবে পাখির একটি পালক ছিঁড়ে নেওয়ার। সেটিকে নাচতে থাকা জলের ফোয়ারার পানি দিয়ে ভিজিয়ে তা দিয়ে মূর্তিগুলোকে স্পর্শ করবে। যখন সবুজ পাখিটি মেয়েটিকে বীর পুরুষের ছদ্মবেশে দেখল, তখন সে তার কাঁধে এসে বসল এবং বলল, তাহলে এবার তুমিও চলে এলে? তোমার অবস্থাও নিজের ভাইদের মতোই হবে। দেখতেই তো পাচ্ছ তো এই দুজনকে। এবার তোমাকে নিয়ে 3 জন হয়ে যাবে। বাবা যুদ্ধের ময়দানে, মা কারাগারের দেওয়ালের পেছনে গাঁথা, প্রতিদিন নিজের বোনেদের কিলঘুষি খাওয়া। মেয়েটি চুপচাপ শুনতেই থাকল। অবশেষে বলতে বলতে পাখিটি ক্লান্ত হয়ে পড়ল। সে মেয়েটির কান থেকে উঠতেই যাচ্ছিল যে মেয়েটি ছোঁ মেরে তাকে ধরে ফেলল। তার ডানা থেকে একটি পালক উপড়ে নিল এবং সেটিকে ফোয়ারার পানিতে ভিজিয়ে তা দিয়ে নিজের 2 ভাইকে ছুঁইয়ে দিল। 2 ভাই এমনভাবে সজাগ হল যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। এবার এই 3 জন মিলে বাগানের সব মূর্তিকে ভেজা পালক দিয়ে স্পর্শ করল। দেখতে দেখতে রাজকুমার, যোদ্ধা এবং ধনী ব্যক্তিদের এক আস্ত দলই বাগানে দাঁড়িয়ে গেল। অদ্ভুত সবুজ পাখি চুপচাপ গাছে গিয়ে বসল এবং তাকে খাঁচায় বন্দি করা হল। সবাই মিলে একটি দল বানিয়ে পাহাড়ের প্রাসাদ থেকে নিচে নামতে শুরু করল, আর দেখতে দেখতে প্রাসাদটি অদৃশ্য হয়ে গেল। নিচে পৌঁছনোর পর যখন তারা 3 জন তাদের নতুন সঙ্গীদের সাথে নিজেদের প্রাসাদে পৌঁছল, তখন রাজার প্রাসাদ থেকে মাসিরাও এই দৃশ্য দেখল।
নাচতে থাকা জলের ফোয়ারা আর সঙ্গীত শোনানো গাছের বাগানে যেন এক জলসা চলছিল। তাদের বুক ধক করে উঠল। সেখানে তো ছোটখাটো একটা আনন্দ মেলার মতো চলছিল। এবার রাজা পুরো দলটাকেই নিজের প্রাসাদে ভোজের জন্য ডাকার সিদ্ধান্ত নিলেন। রাজার ভোজে সবাই এলো। বন অদ্ভুত সবুজ পাখিকে নিজের কাঁধে বসিয়ে নিয়ে এসেছিল। যখন সবাই বসে পড়ল তখন পাখির আওয়াজ গুমড়ে উঠল, এখনও একজনের অভাব আছে। পুরো ভবনে নিস্তব্ধতা ছেয়ে গেল। রাজা মনোযোগ দিয়ে সবার উপর চোখ বোলালেন যে কে আসেনি, আর ওদিকে পাখিটি অনবরত বলছিল, এখনও একজন কম আছে, এখনও একজন কম আছে। কারো কিছুই মাথায় আসছিল না যে এবার কাকে ডাকা হবে। হঠাৎ ওই 3 যুবক যুবতী বলল, মহারাজ, তিনি কি দেয়ালের মধ্যে গাঁথা মাটির তলার কুঠুরিতে থাকা রানী নন? রাজা সাথে সাথে দেয়াল ভেঙে রানীকে বাইরে বের করে আনালেন। গোসল করিয়ে তাকে রাজকীয় পোশাক পরানো হল এবং সেও ভোজে রাজার সাথে বসল। এবার অদ্ভুত সবুজ পাখিটি চুপ ছিল। ওদিকে মাসিরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। সবাই কেবল খাওয়া শুরু করতেই যাচ্ছিল যে সবুজ পাখিটি বলে উঠল, আমি যা খাব তাই সবাই খাবে, নইলে নিজের প্রাণ খোয়াবে। সবাই সেগুলোই খেল যার ওপর পাখিটি ঠোঁট চালাচ্ছিল। সবাই নিরাপদে রইল। ঘটনাটি এমন হয়েছিল যে বাবুর্চির স্ত্রী খামারে বিষ মিশিয়ে দিয়েছিল। খাওয়া শেষ হওয়ার পর রাজা বললেন, প্রিয় সবুজ পাখি, এবার কোনো গল্প শোনাও, সবার মন ভোলাও। অদ্ভুত সবুজ পাখিটি লাফিয়ে রাজার সামনে গিয়ে বসল। সে 3 যুবক যুবতীর মাথার আবরণ খুলে দিল। 3 জনের সোনালি চুলের গুচ্ছগুলো আলোতে ঝলমল করতে লাগল। মেয়েটির টিপটিও ঝিকমিক করতে লাগল। অদ্ভুত সবুজ পাখি রানীর দুঃখ ভরা কাহিনী শোনানোর পর রাজা নিজের 3 সন্তানকে জড়িয়ে ধরলেন, রানীর কাছে ক্ষমা চাইলেন এবং নিজের শ্যালিকা ও দাই বুড়িকে ডাকলেন। এরপর সবুজ পাখিকে বললেন, ও অদ্ভুত সবুজ পাখি, তুমি পুরো কাহিনী শোনালে, এবার তুমি এদের শাস্তির কথাও শোনাও। 2 দুষ্টু মাসিকে ফুটন্ত আলকাত্রার প্রলেপ মাখাও, তারপর তাতে আগুন লাগিয়ে দাও। বুড়িটা তো পরিচারিকা ছিল, তাকে জানালে দিয়ে নিয়ে গিয়ে গড়িয়ে ফেলে দাও। আর রাজা ঠিক তেমনটাই করলেন, যেমনটা সবুজ পাখিটি বলল। বলা হয়ে থাকে না, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। যেমন কর্ম তেমন ফল, এটি এই গল্পের প্রধান শিক্ষা। বড় 2 বোন এবং দাইবুড়ি ক্ষমতার লোভে আর হিংসায় অন্ধ হয়ে যে অন্যায় করেছিল, শেষ পর্যন্ত তাদের সেই পাপের আগুনে নিজেদেরই পুড়তে হয়েছে। প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। হিংসা পতনের মূল। অন্যের ভালো দেখে ঈর্ষান্বিত হওয়া কেবল নিজের মানসিক শান্তিই নষ্ট করে না, বরং মানুষকে অমানবিক ও নিষ্ঠুর করে তোলে। বড় 2 বোনের ঈর্ষা তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সত্যের জয় অনিবার্য। মিথ্যা এবং ষড়যন্ত্র দিয়ে সত্যকে সাময়িকভাবে ঢেকে রাখা গেলেও তা চিরকাল গোপন থাকে না। শেষ পর্যন্ত সেই জাদুকরী সবুজ পাখির মাধ্যমেই সত্য সূর্যের আলোর মতো প্রকাশিত হয়েছে। ধৈর্য ও সহনশীলতা। রানী বছরের পর বছর বিনা অপরাধে অন্ধকার কুঠুরিতে বন্দী থেকেও ভেঙে পড়েননি। তার সেই নীরব ধৈর্য এবং সন্তানদের প্রতি ভালোবাসা তাকে আবার রানীর মর্যাদায় ফিরিয়ে এনেছে। পরোপকারের পুরস্কার। সেই নিঃস্বার্থ মাঝি ও তার স্ত্রী যখন অসহায় 3টি শিশুকে পরম মমতায় লালন পালন করেছিল, তারা জানত না এরা রাজসন্তান। তাদের এই দয়া ও মানবতার কারণেই তারা পরবর্তীতে অঢেল সম্পদ ও সুখের দেখা পেয়েছিল।